একটি কমিটি করে যৌক্তিক সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরির কাজ শুরুর কথা আইন উপদেষ্টা আসিফ নজরুলের। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। সব দল ও অংশীজনের পরামর্শ নেওয়ার কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে ঘোষণাপত্র তৈরিতে সময়ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং পুরানা পল্টন থেকে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি এবিএম মোশাররফ হোসেনের কাছে জানতে চাই, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রস্তাবগুলো কি, কেমন দেখতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক সহ যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জুলাই আন্দোলন একটা ফেসিবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ আন্দোলন ছিল। এখন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা মনে করি ঐক্যমতের ভিত্তিতে এই আন্দোলনটি করা উচিত। এবং আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে 5 মাস পরে কেন, এটা আগে কেন এই উদ্যোগটা গ্রহণ করা হলো না, এবং এই উদ্যোগের লক্ষ্য কি, এটা রাজনৈতিক গুরুত্ব কি, এটা ঐতিহাসিক গুরুত্ব কি, এগুলি বিবেচনা করেই কিন্তু এই ঘোষণাপত্রটি তৈরি করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে আলোচনা সভায় অনেক রাজনৈতিক দলগুলি বলেছেন যে আমাদের ঐক্যমতের ভিত্তিতে এটা করতে হবে, যাতে এই ঘোষণাপত্রকে তৈরি করতে গিয়ে আমাদের মতো কোনো ঐক্য ক্ষেত্রে যেন কোনো অনৈক্য তৈরি না হয় সেই দিকে কিন্তু খুব খেয়াল করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো এও বলেছে যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়া রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করার প্রয়োজন ছিল সেই ক্ষেত্রেও কিছুটা কিন্তু ঘাটতি বলে আমরা প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের যে কোনো মূল্যের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে এই জুলাই বিপ্লবের যে স্পিরিট, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এটি ফেসিবাদ বিরোধী বাংলাদেশ তৈরি করা, সেই ক্ষেত্রে একটি সংকট তৈরি হতে পারে। আমার মনে হয় খুব দ্রুত কালক্ষেপণ না করে অত্যন্ত ধৈর্য এবং আলোচনার ভিত্তিতে সবার ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণা আসতে পারে। আর কোনোভাবে চাপিয়ে দেওয়া কোনো বিষয় যেমন রাজনৈতিক দলগুলির জন্য স্বস্তিকর হবে না, তেমনি যারা উদ্যোগ গ্রহণ করেছে এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট তাদের জন্য এটা স্বস্তি হবে না। সুতরাং ডক্টর ইউনূস সাহেব যথাযথ বলেছে যে সকলের ঐক্যমতের ভিত্তিতেই উনি এটি করতে চায়। আমরা আশা করি আগামী দিনে সকল রাজনৈতিক দলের তাদের কি ভূমিকা ছিল, এই আন্দোলনটা শুধু তো এক মাস 5 দিনের আন্দোলন না, এটা দীর্ঘ 15.5 বছরের বঞ্চনা, নির্যাতন, হত্যা, গুম, রাজনৈতিক নিপীড়ন মাধ্যমে একটি আন্দোলন গড়ে উঠেছে, যার চূড়ান্ত পরিণতি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি। সুতরাং আমরা মনে করি যার যেখানে যেই ভূমিকা ছিল, যার যেখানে যে অবদান ছিল, যদি এই ঘোষণা সবাই মিলে সম্মতিক্রমে গ্রহণ করে তাহলে সবার অবদান যেন এখানে উল্লেখ থাকে, সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। আপনি বলছিলেন যে ঐক্যের কথা এবং সবার সম্মিলিত আসলে চেষ্টাতে বা সম্মিলিতভাবেই আসলে এই ঘোষণাপত্র দেখতে চান। ঘোষণাপত্র ইস্যুতে অনৈক্যের কোনো শঙ্কা কি দেখতে পাচ্ছেন? না, আসলে ঘোষণাপত্রটা আসলে উদ্দেশ্যটা কি আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি। আপনার কোনো কিছু অর্জন করতে হলে এটা কিন্তু তাৎক্ষণিক করতে হয়। যেমন 5ই আগস্টের পর দীর্ঘ 5 মাস চলে গেছে, এত দেরিটা কেন, এবং এর কারণটা কিন্তু আমরা জানতে চেয়েছি। তা আমরা বলেছি এই ঘোষণাপত্রের গুরুত্বটা কি হবে, এটা রাজনৈতিক, এটার কি ডকুমেন্ট হিসাবে কাজ করবে, এই সামগ্রিক ব্যাখ্যা কিন্তু আমরা প্রত্যাশা করেছি। এবং আমরা মনে করি এই উদ্দেশ্যগুলি যদি রাজনৈতিক দলগুলির কাছে উপস্থাপন করা হয় তাহলে তারাও তাদের মতামতের মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে ঐক্যকে বজায় রেখে আগামী দিনে কিন্তু আমরা পথ চলতে পারবো। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই জুলাই বিপ্লবকে কিন্তু অনেকে মেনে নিতে, এই আন্দোলনের সাফল্যকে মেনে নিতে পারে নাই। আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটাকে নিয়ে তারা এখনো তাদের অস্বস্তি প্রকাশ করছে, দেশের মধ্যে নানা সেক্টরে অসন্তোষ দেখা দিচ্ছে। সুতরাং ঐক্যটার কথা আমরা এই জন্য বলছি যে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অ্যাক্টিভ করা, গণতন্ত্র চালু করা। সেই গণতন্ত্রকে চালু করতে হলে কিন্তু একটা ঐক্য দরকার। সেই ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে আমাদের যেই মূল টার্গেট বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং শেখ হাসিনা যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে সেখান থেকে বেরিয়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, সঙ্গে এই জন্যই আমরা ঐক্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।
আপনি থাকবেন আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের। আপনার কাছে জানতে চাইবো যে গণ অধিকার পরিষদ আজকের বৈঠকে কি প্রস্তাব তুলে ধরেছে। ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, তার মধ্যে একটি সমালোচনা ছিল এবং এটি আসলে সবাই করেছে। সেটি হলো যে আজকে জাতীয় সংলাপ, অথচ যে বিষয়টি নিয়ে আসলে সংলাপ হচ্ছে সেই ডকুমেন্ট আজকে দুপুর 2টার দিকে বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। এমনকি এটি হয়েছে যে অনেকে যারা এখানে এসেছেন তাদের অনেকে আসলে এই ডকুমেন্ট পায়নি। তো কেউ ডকুমেন্ট পায়নি, কেউ পেয়েছে দুপুরে। তাহলে তারা কিভাবে আসলে মতামত দিবে বা মন্তব্য করবে, এটি নিয়ে আসলে সবাই সমালোচনা করেছে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি, যে দেখেন, এই জুলাই ঘোষণাপত্র সেটি তো আসলে অভ্যুত্থানের আগে হওয়ার কথা। এখন প্রায় 4.5 মাস পরে আপনারা এই দাবিটি তুলেছিলেন। এখন 5 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। তো হঠাৎ করে যদি আপনি সেই 5 আগস্টে ফিরে যান, তো সেক্ষেত্রে তো এই সরকার আসলে 5 আগস্টে ছিল না। এই সরকারের বৈধতা নিয়েও আসলে প্রশ্ন উঠতে পারে। সংবিধান মেনে আসলে এই সরকার শপথ নিয়েছে। সেখানে আমরা দেখলাম যে এই যে ঘোষণাপত্র যেটি আসলে তৈরি করেছে, এটি ছাত্ররা তৈরি করেছে, নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করেছে, নাকি আসলে সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে? আমি এই প্রশ্ন করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। তো যাই হোক, সেখানে উল্লেখ করা হয়েছে সংবিধান বাতিল বা সংস্কার করতে পারবে। দেখেন, ইতিমধ্যে একটি সংস্কার কমিশন কিন্তু গঠন করেছে, তারা প্রতিবেদন জমা দিয়েছে। এখন আবার সংবিধান বাতিলের কথা, মানে এই বিষয়গুলো আসলে আমাদের কাছে খুব জটিল মনে হয়েছে। যে কারণে আমরা বলেছি যে এখন এই ঘোষণাপত্র যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই জাতীয় ঐক্যমত দরকার। এবং এই ঘোষণাপত্রে অবশ্যই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়টি উল্লেখ থাকতে হবে। কারণ কিভাবে এই গণ অভ্যুত্থান শুরু হলো সেটি সেটি কিন্তু ভুলে গেলে হবে না। শুধুমাত্র আপনি একপাক্ষিক যদি কোনো আসলে ইতিহাস তৈরি করেন বা ঘোষণাপত্র তৈরি করেন, সেটি আসলে ইতিহাস বিকৃতির সামিল হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছি যে আওয়ামী লীগ যেভাবে আসলে স্বাধীনতার যে আপনার ইতিহাস এককেন্দ্রিক করেছিল, যে কারণে বাংলাদেশের জনগণ পরবর্তীতে এই ইতিহাসকে আসলে ছুঁড়ে ফেলেছে, ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থান, এইটার যে প্রকৃত ইতিহাস, এই ইতিহাস যদি আমরা লিপিবদ্ধ না করতে পারি এবং ঘোষণাপত্রে উল্লেখ করতে না পারি, তাহলে জনগণ আজ হোক কাল হোক 5 বছর 10 বছর পরে হলেও কিন্তু এই বিকৃত ইতিহাসকে ছুঁড়ে ফেলবে। সেই জায়গায় আমরা প্রস্তাব খান, রেখেছি আমরা যে আপনার কাছে আবারও ফিরবো এই বিষয়ে কথা বলতে। আমাদের সাথে সামান্তা শারমিন আছেন, তিনি যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র। সামান্তা, আপনার কাছে জানতে চাইবো যে ঘোষণাপত্রের কথা যেহেতু এখানে আমরা বলছি, ঘোষণাপত্রের কথা কিন্তু প্রথম এসেছিল ছাত্র নেতাদের পক্ষ থেকেই। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের অবস্থান কি? দেখুন, আমরা মনে করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 5 আগস্ট, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেটার মধ্য দিয়ে হাসিনা পলায়ন করেছে। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কিছু বিষয় ঘটেছে, কিন্তু আবার কিছু কাজ অসম্পূর্ণ ছিল। যেমন একটি একটি অভ্যুত্থানের, একটি বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? এটার একটা দালিলিক স্বীকৃতি, দালিলিক প্রমাণ এবং দালিলিক যে যুক্ততা, এবং এটাকে যে একটি গুরুত্বের সহকারে নেওয়া রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয়ভাবে, এই যৌথতার যে প্রকাশ, সেই জায়গা থেকে একটি ঘোষণাপত্র খুবই একটা বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট একটা অভ্যুত্থানের জন্য। 5 তারিখ ছাত্ররা সেটা মৌখিকভাবে ঘোষণা দিয়েছে। 3 তারিখ তারা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সবকিছু মিলিয়ে তাদের যে ইলাবোরেট ভার্সন ছিল, এক দফার যে ইলাবোরেট ভার্সন, যেই কারণে আসলে তরুণ সমাজ তথা বিপ্লবী ছাত্র জনতা এই অভ্যুত্থানকে সংগঠিত করেছে, সেই ঘোষণাপত্রকে আমরা দেখেছি যে আমরা সেই কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নানান কার্যক্রম চালিয়েছে, তারা নানান ভাবে মানুষের সাথে যুক্ত থেকেছে, তারা জনতার পক্ষে মাঠে ছিল। এবং তারপরেও আমরা দেখেছি যে এই পুরো সময়টাতে, এই 5 মাসে আসলে কারো এটা নিয়ে কোনো ধরনের চিন্তা ছিল না। একটি ঘোষণাপত্র যে বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট, এই বিষয়ে কোনো ধরনের চিন্তা ছিল না। কিন্তু সেই জায়গায় আমরা আবারও দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতৃত্বের জায়গায় আবারও প্রমাণ করে তারা আবারও এই বিষয়টাকে কাঁধে তুলে নিয়েছে। কারণ আমরা বুঝছি এই যে পুরো সংগঠিত গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে
অনেকগুলো মানুষ এখনো বিপন্ন অবস্থায় আছে। এই বিপন্ন মানুষগুলোকে রক্ষা করার জন্য, এই বিপন্ন মানুষদের ইতিহাসে রক্ষা করার জন্য, কারণ এখন যে পরিস্থিতি আছে, কিছুদিন পরে আমাদের এখনই মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এক দফার দাবি কে তুলেছিল, এক দফার ঘোষক কে ছিল, এই জিনিসগুলো এখনই মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আজকে থেকে 10 বছর পরে এই প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার আওতায় এবং এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু হবে। আমরা মনে করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে, অভ্যুত্থানের দালিলিক স্বীকৃতি একটা খুবই ন্যূনতম জায়গা, যে জায়গাটাতে সবার একত্রিত থাকা, ঐক্যমতে থাকা খুবই জরুরি। এবং 31 তারিখ তারা তাদের সেই অসম্পূর্ণ দায়িত্ব পালন করার জায়গাটাতে তারা গিয়েছিল এবং তারা সেই কাজটা করত। কিন্তু তারা তাদের ঔদার্যের জায়গায়, তারা তাদের উদারতার জায়গায় গিয়ে তারা সরকারের সাথে তারা একমত পোষণ করেছে যে সরকার যেহেতু আরো তাদের যে টুলস এন্ড মেকানিজম আছে সরকারের, সেগুলো ব্যবহার করে, তাদের প্রতিষ্ঠান, তাদের ক্যাপাবিলিটি ইত্যাদি ব্যবহার করে তারা আরো সুন্দর করে যদি করতে পারে, সেই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গাটা প্রকাশ করেছে, যে এটাতে সাধুবাদ জানিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যেই টাইমলাইনটা দেওয়া হয়েছে, যে ডেডলাইনটা দেওয়া হয়েছে, সেই ডেডলাইনটা যথেষ্ট ছিল। একটা সবাইকে নিয়ে বসে যদি 15 দিন কাজ করা যেত তাহলে এটা যথেষ্ট ছিল। আমরা দেখেছি সেখানে কাল বিলম্ব করা হয়েছে, বিভিন্ন ধরনের বিলম্ব নিয়ে আসলে আমি যদি একটু আরো একবার, আমাদের সাথে আছেন মোশাররফ হোসেন, তার কাছে একটু জানতে চাই, কাল বিলম্ব নিয়ে আপনি কি বলবেন? না, এখানে আমি বক্তৃতা, আমি এখানে আলোচনার শুনছিলাম আপনাকে। এখানে কিন্তু আমরা একটা কথা বারবার বলছি, আমরা ঐক্য চাই। এখানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি শুধু এককভাবে এই ঘোষণাপত্রটা তৈরি করতে চায়, না রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করে ঐক্যমতের ভিত্তিতে করতে চায়, এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আপনাকে দেখতে হবে, এই যে এক দফার কথা সামান্তা বললেন, যে আমরা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আরো 1 থেকে 1.5 বছর আগে আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে এক দফা শুরু করেছিলাম। সুতরাং ইতিহাসের ধারাবাহিকভাবে এই সকলের অবদানটাকে কিন্তু আপনাকে সেখানে উল্লেখ থাকতে হবে। এখন এই যে জুলাই বিপ্লবের আন্দোলন হলো 1 মাস 5 দিন, আর রাজনৈতিক দলগুলির আন্দোলন হলো 15.5 বছর। সুতরাং এই 15.5 বছরের হত্যা, নির্যাতন, গুম, রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেওয়া, এগুলি একটি ধারাবাহিক ইতিহাস। এই ইতিহাসগুলিকে আপনি বাদ দিয়ে যদি শুধু খণ্ডিতভাবে একটি ইতিহাসকে ধারণ করেন, তাইলে এই ঘোষণা জনমানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি না। যার জন্য আমরা মনে করি রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই কিন্তু এই ঘোষণাপত্রটা প্রণয়ন করা উচিত। সেটাই মানে জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে যদি ঘোষণাপত্রটা গৃহীত হয়। আমাদের সাথে মোহাম্মদ রাশেদ খান আছে, তার কাছে একটু আমরা যাব। রাশেদ খানের কাছে জানতে চাইবো যে আপনি কিছুক্ষণ আগে আসলে বলছিলেন যে আপনি বৈঠকে আপনার একটি প্রশ্ন আসলে করেছেন এবং সেটার যথাযথ উত্তর আসলে তখন পাননি। আমি একটু জানতে চাইবো, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আলাদা করে কোনো আলোচনা হয়েছে কিনা, এবং এই ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থান এবং বক্তব্য কি? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেবো তার আগে আমি যেটি বলছিলাম সেটি শেষ করি। তো আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, এক, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়টি উল্লেখ করতে হবে। দীর্ঘ 15 এবং 16 বছরের যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, রাজনৈতিক দলগুলোর যে তারা লড়াই সংগ্রাম করেছে, সেই অবদান সেখানে উল্লেখ থাকতে হবে। কারণ শুধুমাত্র 2 মাস বা 1 মাসের আন্দোলনে এই সরকারের পতন হয়নি, এটি আসলে একটি ধারাবাহিক আন্দোলন ছিল। এবং একটি জাতীয় কমিটি গঠন করতে হবে, সেই কমিটির কাছে সকল দল বা সংগঠন সেখানে প্রস্তাব দিবে। এবং একই বিষয়ে আমরা বলেছি যে আসলে এই ক্ষেত্রে জাতীয় ঐক্য সংহতি ছাড়া আসলে এই ধরনের ঘোষণাপত্র যদি প্রকাশ করা হয় সেটি আসলে সংকট সৃষ্টি করবে। এখন সেখানে যে সকল দল ছিল, দেখেন প্রত্যেকটা দল আমি দেখেছি, এবং দল ছাড়া দলের বাইরে আরো কয়েকটি সংগঠন ছিল, ব্যক্তি পর্যায়ে ছিল, বা আপনার সেনা সাবেক সামরিক কর্মকর্তা ছিল, তারা প্রত্যেকেই কিন্তু সরকারের সমালোচনা করেছে যে বিগত 5 মাসে আসলে সরকারের যে সফলতা ব্যর্থতা সেটি নিয়ে সেখানে সমালোচনা হয়েছে। এবং বিশেষ করে সরকারের এক একজন উপদেষ্টার বক্তব্য এক এক রকম, এবং এখনো পর্যন্ত সরকার রোডম্যাপ প্রকাশ করতে পারেনি। আওয়ামী লীগের ব্যাপারে এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি যে আওয়ামী লীগ আসলে সাংগঠনিক ভাবে তাদের অস্তিত্ব থাকবে নাকি তাদেরকে আসলে স্থগিত করা হবে তাদের সাংগঠনিক কার্যক্রম বিচারের আগে, বা তাদের দলের নিবন্ধন স্থগিত করা হবে কিনা, এবং কেন শেখ পরিবার এবং আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, কিভাবে ওবায়দুল কাদের পালিয়ে গেল,
এ ধরনের নানান বিষয় কিন্তু সেখানে এসেছে। এবং সরকার এই যে আপনার এর আগেও যে জাতীয় সংলাপের আয়োজন করলো, সেখানেও কিন্তু আপনার সমন্বয়ের ঘাটতি ছিল। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, এক কাপ চা পর্যন্ত খাওয়ান না। হ্যাঁ, স্ন্যাক্স তো দূরে থাক, এক কাপ চা খাওয়ান না। সেখানে এই যে অব্যবস্থাপনা, একটি সরকার তো আসলে এইভাবে চলতে পারে না। আমার কাছে মনে হয়েছে যে সরকার আসলে টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। সরকারের কোন উপদেষ্টার কি দায়িত্ব, করণীয় কি, কিভাবে রাষ্ট্র চালাতে হয়, তাদের আসলে যথেষ্ট যোগ্যতা অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো আজকে ব্যাপকভাবে সমালোচনা করেছে। এবং বিশেষ করে যে ঘোষণাপত্র আপনার তৈরি করেছে, তারা আসলে ছাত্ররা তৈরি করেছে, নাকি সরকারের পক্ষ থেকে তৈরি হয়েছে, নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে সরকারকে দিয়েছে, এখনো পর্যন্ত স্পষ্ট জবাব কিন্তু সরকার দিতে পারেনি। আমরা দেখেছিলাম এর আগে ছাত্ররা যেটি তৈরি করেছিল সেটা ইংলিশে ছিল, এবং আমরা দেখলাম যে সেটা প্রায় হুবহু কপি আপনার বাংলায় করা হয়েছে। তার মানে কি? তার মানে ছাত্ররা যেটি তৈরি করলো সেটি সরকার আবার দাবি করলো যে আমরাই তৈরি করেছি। তো এই যে কাজগুলো ঘটছে, এর মাধ্যমে যেটি হচ্ছে, ছাত্র বলতে কিন্তু এখন আর শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী, তাদেরকে বোঝাচ্ছে না। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, তারাও নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছে। সুতরাং সেই জায়গায় কিন্তু তারা তাদের যে আচরণ সেগুলো কিন্তু দলের মতনই, এবং অন্য দলগুলো কিন্তু সেই বিবেচনা নিয়ে কিন্তু তাদের বক্তব্যের প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো আমরা যেটি মনে করি, সরকার যেহেতু আসলে 5 বছরেও আসলে ওইভাবে, 5 মাসেও ওইভাবে আসলে দেশের জন্য কিছু করতে পারেনি, এই মুহূর্তে আসলে ঘোষণাপত্র আপনার কোন প্রক্রিয়ায় তৈরি করবে, ঐক্যমত হতে আসলে আসলে কত। তৈরি হবে। আমি সামান্তের কাছে ছিলাম এর আগে, তার কাছে একটু যেতে চাই আরো একবার। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সময় ক্ষেপণ চান না। সময় ক্ষেপণ নিয়ে যদি জানতে চাই, যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঘোষণাপত্র তৈরিতে আরো আলোচনা হবে, ঠিক কত সময়ের মধ্যে ঘোষণাপত্র চান আপনারা? দেখুন, এখানে আমরা খুব পরিষ্কারভাবে বলি যে আমরা প্রক্রিয়ায় বিশ্বাসী এবং কাঠামোগত যে কোনো প্রক্রিয়ার সাথে আমরা ঐক্যমত্যে থাকবো। এবং এখানে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে চাই? আমরা চাই যে একটা কমিটি গঠন করা হোক, কিন্তু সেটাকে কমিটি গঠনের নামে বিলম্ব করা, সেটা একেবারেই অনুচিত হবে। কারণ যত তাড়াতাড়ি আমরা একটি ঘোষণাপত্রের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো, এটা সকল রাজনৈতিক দল এবং পক্ষের জন্য উপকারী হবে এবং এইটা সকলের জন্য একটি সেফটি রোডম্যাপ হিসেবে কাজ করবে। আমরা পরিষ্কারভাবে বলছি, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির কোনো বিষয় নয়। এটা অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি পক্ষের একটি নিরাপত্তার ইস্যু এবং প্রত্যেকটি পক্ষের জন্য একটি জরুরি বিষয় যে তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, কেন করেছিলেন, কোন প্রেক্ষিতে তারা বাধ্য হয়েছেন এবং রাস্তায় নেমেছিলেন কেন, কেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। এই সব কিছুর জবাব যদি ঘোষণাপত্রে না আসে, এটা পুরো একটা সামগ্রিক পরিস্থিতি তুলে ধরবে না। এবং এইরকম একটি সামগ্রিক পরিস্থিতি তুলে ধরার যে ডকুমেন্টেশন, সেটার ব্যাপারে আমাদেরকে কোনোভাবেই কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই। আমরা অলরেডি 2025 সালে অবতীর্ণ হয়েছি, আমাদের অলরেডি এটা বিলম্ব হয়ে গেছে। এবং যদি কমিটি গঠনের একটু জানতে চাই যে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিএনপি সহ কিন্তু বিভিন্ন দল তাদের 16 বছরের অবদানের কথা বলছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা? আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষের যে ধারাবাহিক সংগ্রামের ইতিহাস আছে, সেই সংগ্রামের ইতিহাসের কোনো একটি অংশ এখানে বাদ যেতে পারবে না। ঘোষণাপত্রে একদম 47 থেকে শুরু করে 52, 71, 69 প্রত্যেকটি পয়েন্টে এবং 90, 24 প্রত্যেকটি পয়েন্টকে একনলেজ করতে হবে। সেই জায়গায় 24 সালকে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে এই কারণে যে এই 24 সালের মধ্যে দিয়ে বাংলাদেশে বিভাজনের রাজনীতির বিলোপ ঘটেছে এবং বাংলাদেশের মানুষের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার উত্তরণ ঘটেছে এবং তরুণ জনগোষ্ঠীর একটি রাজনৈতিক উন্মেষের মধ্য দিয়ে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। কোনো একটি অবদানকেও, কোনো দলের অবদান, কোনো সংগ্রামের অবদান, কোনো ধরনের কোনো সালের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের জনগোষ্ঠী জানে যে এই মধ্যে এই যে পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলার যে হত্যাকাণ্ড, এর মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের কাছে অনেক রাজনীতির অনেক হিসেব নিকেশ পরিষ্কার হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের বিচার চাওয়া আমাদের কর্তব্য এবং দায়িত্ব। এই হত্যাকাণ্ডের কথা উল্লেখ থাকতে হবে এবং প্রত্যেকটি পয়েন্টকেই খুবই গুরুত্বের সহকারে ওই মর্যাদা এবং সম্মানের সহিত এই ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। যেটা কিছুক্ষণ আগে আসলে আমাদের সাথে যে আমাদের দুজন অতিথি আছেন, এর মধ্যে রাশেদ খান বলেছেন যে ছাত্র জনতার পক্ষ থেকে আসলে ইংরেজিতে যে ঘোষণাপত্র ছিল সেটারই একটা অনুবাদ আসলে তারা দিয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেখানে সুনির্দিষ্ট নয় প্রশ্নটা, মানে এটা কি প্রশ্নটা কি এমন যে তাহলে ওটা অনুবাদটাকে আমরা করে দিয়েছি কিনা? আমরা মনে করি যে এখানে
ইংলিশে যেটা পাস করা হয়েছে সেটার কোনো ফর্মাল কোনটা দেওয়া হয়েছে এটা কিন্তু নানান ভাবে ধোঁয়াশাপূর্ণ অবস্থায় আছে। কোনটা দেওয়া হয়েছিল, কে কোনটা পেয়েছেন, এটার কোনো ইনফর্মাল কোনো ডিসকাশনের জবাব আমি এখন দেব না। আমি মনে করি যে এখানে ইনভাইটেশন বলেন, এই আজকেও যে ইনভাইটেশন প্রসেস ছিল সেগুলো ফর্মালাইজ হওয়া উচিত ছিল। প্রত্যেকে তার মর্যাদা অনুযায়ী, এখানে কিছু অভিযোগও এসেছে, প্রত্যেকটা দলকে তার মর্যাদা অনুযায়ী তাকে ইনভাইটেশন এবং ডকুমেন্টেশন যে সেন্ড করার যে প্রক্রিয়া, এগুলো খুবই ফেয়ার এবং প্রপার প্রসেস মেনটেন করে হতে হবে। না হলে ঘোষণাপত্র নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে না হয়, কারণ এটা একটা পবিত্র জিনিস, এটা কোনোভাবে প্রশ্নের সম্মুখীন হবে এটা আমরা কোনোভাবেই চাই না। এই বিষয়ে রাশেদ খান কি বলতে চান? দেখেন, আমি তো যে ইংরেজি ডকুমেন্টস আমি সেটাও পড়েছি এবং কয়েকবার পড়েছি, এবং বাংলা যেটা সেটাও আমি কয়েকবার পড়েছি, যেহেতু আমি মিটিং এ আমি বক্তব্য রেখেছি দলের পক্ষ থেকে। তো আমি দেখেছি যে প্রায় হুবহু আসলে বৈষম্য বিরোধী তারা যে ডকুমেন্টসটা দিয়েছিল, এবং সেই ডকুমেন্টস এবং এই যে সরকারের পক্ষ থেকে যে ডকুমেন্টস, এইটা আসলে হুবহু। তার মানে কি? তার মানে সরকার কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার? সরকার কি জাতীয় নাগরিক কমিটির সরকার? সেই বিষয়টি কিন্তু সরকারকে ক্লিয়ার করতে হবে। অন্যথায় যেটি আসলে মানুষের কাছে সন্দেহের জায়গাটা তৈরি করবে, সেটি হলো যে আসলে সরকার এক ধরনের একপাক্ষিক ইতিহাস তৈরি করতে চায়। অন্যথায় এই ক্ষেত্রে তো আমাদের কাছ থেকে কোনো ধরনের আপনার ইংরেজি ডকুমেন্টস দিয়ে সেটার বাংলা সরকার করলো না, বিএনপির কাছ থেকে নিয়ে করলো না, জামাতের কাছ থেকে নিয়ে করলো না, কিন্তু জাতীয় নাগরিক কমিটির কাছ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে নিয়ে কেন সেটা সরকার দায়িত্ব নিল? এটা কিন্তু সরকারকে ক্লিয়ার করা দরকার। আমি সর্বশেষ বলবো, দেখেন, আমরা কিন্তু একটি সংকটের মধ্যে রয়েছি। এই যে 2 দিন পর পর কখনো রাষ্ট্রপতিকে সরিয়ে দাও, কখনো আপনার ঘোষণাপত্র তৈরি করো। আমার কথা হলো যে এই সরকার তো সংবিধান মেনেই শপথ নিয়েছে। তো যদি সংবিধানকে আপনি এখন বাতিল করেন, তাহলে এই উপদেষ্টা পরিষদকে বাতিল করতে হবে। আপনি যদি সেই 5 আগস্টে ফিরে যান, তাহলে তো এই সরকার থাকে না, নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। এই বিষয়গুলো কি আমাদের মাথায় আসে? আমাদেরকে মাথায় আছে? আমাদের আরো মাথায় রাখতে হবে যে দেখেন, একটি অভ্যুত্থান কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু পরিকল্পিত আন্দোলন ছিল না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সামান্তা বলেন, আপনার অন্যান্য যারা রয়েছেন, এই কোটা সংস্কার আন্দোলনটা উচ্চারণ পর্যন্ত করছে না। তা আমি কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে প্রকৃত ইতিহাস তৈরি করতে চায়? তাদের কি লজ্জা লাগে কোটা সংস্কার আন্দোলনের যে বিষয়, এটি আসলে তুলে ধরতে? আমাদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তরিকুলকে হাতুড়ি পিটা করা হয়েছে, আপনি ভুলে গেছেন? শহীদ মিনারে কিভাবে লোমাসহ ছাত্র নেত্রীদেরকে সেখানে লাঞ্ছিত করা হয়েছে। এখন বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল, তাকে লাঞ্ছিত করা হয়েছে, রাজাকারের বাচ্চা বলা হয়েছে। ওই সময় তার প্রত্যেকটা কাছে একটু যেতে ক্যাম্পাসে চাই সামান্তা, আপনার প্রতিক্রিয়া জানতে চাই এই বিষয়ে। সেই বিষয়গুলো আপনি যদি না তুলে ধরেন, তাহলে এই ঘোষণাপত্র একপাক্ষিক ঘোষণাপত্র হবে। সুতরাং এখানে কোটা সংস্কার আন্দোলনকে বাদ দিয়ে গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থানের যে ক্ষেত্র, সেটা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছিল। সুতরাং কোটা সংস্কার আন্দোলন থেকেই আপনার যাত্রা শুরু করতে হবে, লেখা শুরু করতে হবে, এবং একই সাথে আপনার যে রাজনৈতিক দলগুলোর যে এক দফা আন্দোলন, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হেফাজতের উপর যে ধরনের শাপলা চত্বরে হত্যাযজ্ঞ হয়েছে, বিডিআর এর বিদ্রোহের ঘটনা বলেন, প্রত্যেকটা ঘটনার সাথে কোনো না কোনো ভাবে আসলে রাজনীতি জড়িত রয়েছে। সুতরাং এই আন্দোলন সংগ্রাম ত্যাগ এবং একই সাথে আলেম ওলামাদের কোনো কথা এই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের যে অবদান, সেটা উল্লেখ করা হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ভূমিকা রেখেছে, এই বিষয়গুলো বিস্তারিত সেখানে তুলে ধরা দরকার ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ঘোষণাপত্রের আবারও মধ্যে ফিরবো আসলে আপনার কাছে। সামান্তা, আপনার কাছে একটু বলবো, মোহাম্মদ রাশেদ খান যা বলছেন, আসলে আপনার প্রতিক্রিয়া কি আসলে এই বিষয়ে? ভাবেই দেখুন, এখানে অনেকগুলো কথা এসছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে, প্রশ্নোত্তর পর্বে অবশ্যই সরকারকে সরকারের জায়গা থেকে বলতে হবে, এবং সরকার যেহেতু সকলের অংশগ্রহণ দ্বারা নির্বাচিত একটি সরকার, এবং সবাই বলছেন যে এটা আমাদেরই সরকার। এবং আজকের যে সভা ছিল, এই সভায় সবাই বলেছেন যে এই সরকার ব্যর্থ হোক, এটা কোন, সবাই বারবার উচ্চারণ করেছেন, বরঞ্চ আমরাই কম বলেছি। এবং সবার মুখ থেকে এই কথাটা শুনেছি যে সরকারকে তারা ব্যর্থ হতে দিতে চান না। এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে আপনার যে কথাগুলো আসছে, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হোক। এখানে তো আমাদেরকে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই ধরনের প্রশ্নবাণে জর্জরিত করার কোনো সুযোগ নেই। কারণ এই বিষয়গুলো মানে ঘোষণাপত্র একটা প্রণয়ন করতে হবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্ডিক্ট। এখন তারপরে এটা কিভাবে করবেন সেই প্রক্রিয়ার জন্য একটি কমিটি করা হোক, সেই কমিটির মধ্যে সবাই মিলে কথা বলুক, কারা কারা থাকবেন এই কমিটিতে সেটা জাতির সামনে উন্মুক্ত করা হোক, এবং ফেয়ার প্রসেসে হোক, ইনভাইটেশন প্রসেস গুলো ফেয়ার থাকুক। সবকিছু মিলে এটা যদি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, তাহলে সেটার জবাব কে দিবেন? সেটার যে নির্বাহী থাকবেন তারা জবাব দিবেন।
তার কথা শুনছিলাম। এবিএম মোশাররফ হোসেন আছেন, তার কাছে একটু আরো একবার যাব। আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে নানা রকমের বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে, বিভিন্ন আলোচনায় কিন্তু আমরা জেনেছি যে বিভিন্ন বিষয় আসলে উঠে এসেছে। আপনার কাছে আসলে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো ছোট করে। না, আমরা কিন্তু যে কথাটি বলতে চাই, আমরা কিন্তু বারবার বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না, তাহলে বাংলাদেশের যে অর্জন সেই অর্জনটা ব্যর্থ হবে। কিন্তু এখানে যদি কোনো মহল বিশেষভাবে তার স্বার্থকে সংরক্ষণ করতে চায়, সেখানে ঐক্যর ক্ষেত্রে কিন্তু ব্যাপক সংকট দেখা দেবে। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবদানকে সকলে স্বীকার করে, কিন্তু তার অর্থ এই নয় যে বৈষম্য বিরোধী আন্দোলন অন্তর্বর্তী সরকারকে যেভাবে ডিকটেট করবে সেভাবে তারা চলবে, তাহলে রাজনৈতিক দলগুলির প্রতি কিন্তু চরম অবজ্ঞা প্রকাশ করা হবে। এই বিষয়ে খুব সতর্কতার সাথে আগামী দিনে অগ্রসর হবে বলে আমরা মনে করি। কিন্তু জি, ধন্যবাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।